লাস্ট ক্লাসে আমরা যে টপিকগুলো দেখেছিলাম লাস্ট দুই ক্লাসে, যেটা ছিল হলো ইনভার্টার, অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট, এই পর্যন্ত সব রকম গেট দেখা হয়েছে। আজকে আমরা শুরু করছি এর পরে, তার মানে পারফরম্যান্স ক্যারেক্টারিস্টিক এন্ড প্যারামিটারস থেকে। তো এই গেটগুলো যেহেতু আগে দেখানো হয়েছে, এখন আর আমি এইগুলোতে ঢুকছি না, চলে আসলাম এই পর্যন্ত দেখা হয়েছিল এক্স অর আর এক্স নর এর এক্সাম্পল পর্যন্ত। এখন চলে আসলাম পারফরম্যান্স ক্যারেক্টারিস্টিক্স এন্ড প্যারামিটারস। তো এইখানে কয়েকটা প্যারামিটার সম্পর্কে আলোচনা করা হবে এবং এই প্যারামিটার গুলোর উপর বেস করে সেই গেটের পারফরমেন্স কেমন বা সেই আইসির পারফরমেন্স কেমন সেটা সম্পর্কে আমরা দেখব। তো প্রথম যে প্যারামিটারটা আছে সেটাকে বলা হচ্ছে প্রোপাগেশন ডিলে টাইম। প্রোপাগেশন ডিলে টাইম জিনিসটা কি? দেখো, আমরা যদি নিচের ফিগারটা একটু খেয়াল করি, নিচের ফিগারটার দিকে দেখো, ধরলাম এটা হলো আমাদের ইনপুট যে কোনো একটা সার্কিটে বা যে কোনো একটা গেটে। একদম সিম্পল আমি চিন্তা করলাম, একটা নট গেটের কথা চিন্তা করছি, ঠিক আছে? এই নট গেটের ইনপুট দেয়া হচ্ছে, ধরলাম এই শেপটা, এই সিগন্যালটা পাঠানো হচ্ছে ইনপুটে। তাহলে আউটপুট কি হবে? আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে একটা নট গেটের ইনপুট যদি এরকম হয়, তাহলে আউটপুট কি হবে? যতক্ষণ লো থাকবে আউটপুট হাই, এখানে লো, আবার এখানে লো থেকে এখানে এসে হাই হয়ে যাবে। মনে আছে তো সবার? এটা গত ক্লাসে বা তার আগের ক্লাসে দেখানো হয়েছিল, নট গেটের ইনপুট আর আউটপুট। জি স্যার। তো এই জিনিসটা যে দেখানো হয়েছে এটা আসলে আইডিয়াল কেসে। তোমরা সফটওয়্যারেও দেখেছো, ডিএসসি সফটওয়্যারেও এখানে টাইমিং ডায়াগ্রাম বের করা যায়, ইনপুট আর আউটপুট আমরা দেখেছিলাম। সো আমরা আইডিয়াল কেসে কি হয় সেটা দেখেছি। প্র্যাকটিক্যাল কেসে কি হয় তোমাদের একটা পালস সম্পর্কেও বলেছিলাম, যে প্রথম চ্যাপ্টারে যেটা ছিল পালস, যে পালস মানে কখনো এরকম আইডিয়াল শেপ হয় না। পালসের শেপটা হয় একটু চেঞ্জ থাকে। এখানে রাইস টাইম বলে একটা ব্যাপার থাকে, ফল টাইম বলে একটা ব্যাপার থাকে, তারপর ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল মানে দুটার মাঝামাঝি যে সময়টা, সেটাকে আমরা যদি টোটাল টাইম পিরিয়ড দিয়ে ভাগ করে দিই তাহলে সেটাকে বলা হচ্ছে ডিউটি সাইকেল। এই আলোচনাগুলো এসেছিল ওইখানে। আমরা দেখেছিলাম যে আইডিয়াল পালস বলতে আমরা যেরকম বুঝি, প্র্যাকটিক্যালি জিনিসটা এরকম হয় না। তো এখানে আইডিয়াল আর প্র্যাকটিক্যালের একটু মাঝামাঝি দেখানো হয়েছিল। প্র্যাকটিক্যালি কিন্তু এত স্মুথ হয় না, ওইটা দেখেছিলে একটু এরকম থাকে, এই জায়গাটা একটু একটা ড্যাম্পিং এর মতন থাকে, এখানেও সে একটু হালকা ড্যাম্পিং টাইপের থাকে। তো আপাতত আমরা কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা ওই জিনিসগুলো বাদ দিচ্ছি, জাস্ট এই শেপটাতে আসলাম, যেটা প্র্যাকটিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যালের কিছু কমপ্লেক্স জিনিসগুলোকে বাদ দিয়ে আমরা এরকম একটা শেপ দেখাচ্ছি ইনপুটে। তাহলে আমরা নর্মাল কেসে যেটা, যে একটা নট গেটের ইনপুট যদি এরকম হয়, ধরলাম এটা হয়, আউটপুটটা তো হওয়া উচিত ছিল কি, যে ইনপুটটা যদি এরকম থাকে, আউটপুট হওয়ার কথা ছিল এখান থেকেই শুরু হবে, নিচে নেমে আবার এখানে এসে এরকম, তাই না? যে টাইম গুলো একই থাকবে, এটা সেম টাইমে হবে, এটাও সেম টাইমে হবে, এখানেও ফলটা শুরু হবে একই টাইমে, এখানেও জিরোতে চলে আসবে একই টাইমে। প্র্যাকটিক্যাল কেসে যেটা হচ্ছে, এই ফল আর মানে এই যে রাইজটা হচ্ছে ঠিক একই সময় ফলটা শুরু হয় না, একটুখানি ডিলে থাকে। এই ডিলেটাকেই বলা হয় প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলে টাইম, যে যতটুকু টাইমটা হচ্ছে। এবং এই প্রোপাগেশন ডিলে টাইমটা আমাদের ডিজিটাল সার্কিটের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। কারণ আমরা একটা সার্কিটের পারফরমেন্স অ্যানালাইসিস যখন করব, একদম সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা হয় এটার প্রোপাগেশন ডিলে টাইম কত। প্রোপাগেশন ডিলে টাইমই কিন্তু আমাদের সার্কিটের স্পিডটাকে ঠিক করে দিবে, যে এখানে আসলে স্পিড কত হবে। তো এখানে আমরা একটু দেখি, এখানে যেটা বলা আছে আমরা একটু বুকিশ ল্যাঙ্গুয়েজে দেখে আসি, যে প্রোপাগেশন ডিলে টাইম তার মানে টিপি of a logic gate is the time interval between the transition of an input pulse and the occurrence of the resulting transition of the output pulse। তার মানে ইনপুট পালস যদি এটা থাকে, সেটার রেজাল্ট হিসেবে যেই পালসটা আসবে সেটার যেই ডিস্টেন্স,
মানে এটার 50% থেকে এটার 50% পর্যন্ত দেখানো হয়েছে। আমি যদি বলি এটার একদম এই ইনিশিয়াল পয়েন্ট থেকে এই ইনিশিয়াল পয়েন্ট, অথবা এটার ইনিশিয়াল পয়েন্ট থেকে এই ইনিশিয়াল পয়েন্ট, আলটিমেটলি সবগুলো সমানই হবে। এই ডিলেটা সব জায়গাতে সমানই হচ্ছে। তো এই যে ডিলেটা, এই ডিলেটাকে বলা হচ্ছে প্রপাগেশন ডিলে টাইম। The term low speed and high speed applied to logic circuits referred to the propagation delay time. The shorter the propagation delay, the higher the switching speed of the circuit and thus higher the frequency at which it can operate. মাত্র যে কথাটা বললাম যে কোনো একটা লজিক সার্কিটের ডিলে টাইমই ঠিক করবে সেই সার্কিটটা লো স্পিড সার্কিট নাকি হাই স্পিড সার্কিট, বা এটা কোন স্পিডে কাজ করবে, সেই জিনিসটা ডিপেন্ড করবেই এই প্রপাগেশন ডিলে টাইমের উপর। প্রপাগেশন ডিলে টাইম যত শর্ট হবে, তার মানে যত কম হবে, স্পিডটা তত বেশি, সুইচিং স্পিড। তোমরা চিন্তা করে দেখো যে আমরা যদি এইটুকু যদি আমার প্রপাগেশন ডিলে হয়, আমার কিন্তু মিনিমাম এরকম একটা পালস রাখতে হবে। আমি যদি এইখানেই পালসটা শেষ করে দিতে চাই, তাহলে প্রপাগেশন ডিলে টাইম শেষ হওয়ার আগেই আমি পালস শেষ করে দিচ্ছি। এটা কি ইনপুট আর আউটপুটের সিঙ্ক্রোনিজমটাকে নষ্ট করে ফেলবে। তার মানে অবশ্যই স্পিড, মানে একটা সার্কিট ঠিক মতন কাজ করাতে চাইলে সেখানে এই প্রপাগেশন ডিলে টাইম যা, তার চেয়ে অবশ্যই সিগনিফিকেন্ট অ্যামাউন্টের বেশি টাইমের একটা পালস পাঠাতে হবে, যেন এই সিঙ্ক্রোনিজমটা একদম নষ্ট হয়ে না যায়। তার মানে কি, এটা যত বেশি হবে, এই টাইমটা যদি বেশি হয়, তার মানে কি আমার ডেফিনেটলি পালস উইথ বাড়াতে হবে, পালস উইথটা তখন এরকম বড় করে দিতে হবে। আবার যদি সিমিলারলি আমরা বলি যে প্রপাগেশন ডিলে টাইম খুব কম, যে শুধু এইটুকু, তাহলে কি পালস উইথ আর একটু ছোট করলেও সমস্যা নেই। তাহলে পালস উইথ যত বড় হবে তত তো টাইম বেশি লাগছে, টাইম বেশি লাগে মানে কি স্পিড কম। আবার টাইম পালস উইথ যত ছোট হবে তত টাইম কম দরকার হচ্ছে, তার মানে স্পিড বেশি। তার মানে দেখাই যাচ্ছে যে এই প্রপাগেশন ডিলে টাইমের উপর একটা ডিজিটাল সার্কিটের স্পিড একদম ডিরেক্টলি ডিপেন্ড করে থাকে। এবং এটা এই যে এখানে লিখছে অ্যাট হুইচ ইট ক্যান অপারেট, তার মানে কোন স্পিডে অপারেট করবে সেটা একদম ডিরেক্টলি ডিপেন্ড করে এই প্রপাগেশন ডিলে টাইমের উপর। ঠিক আছে, তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আসলো, এটাকে বলা হচ্ছে টিপি, প্রপাগেশন ডিলে টাইম, সংক্ষেপে আমরা বলি টিপি। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখো এখানে হলো পরের আরেকটা প্যারামিটার আসলো ডিসি সাপ্লাই ভোল্টেজ। তোমাদেরকে আমি এই সেমিস্টারে অবশ্যই একদিন বা 2 দিন আমি সরাসরি তোমাদের ল্যাবে একটা ক্লাস করাবো, কারণ এটা তোমাদের থিওরি যেমন দেখছো বা সফটওয়্যার আমরা সিমুলেশন করছি, এই জিনিসটা প্র্যাকটিক্যালিও দেখার কিছু দরকার আছে। তো আমরা ল্যাবে যখন কাজ করব ওইখানে দেখবা খুব সিম্পল। আমি যদি বলি একটা এন্ড গেটের কথা, একটা 2 ইনপুট এন্ড গেট, 2 ইনপুট এন্ড গেটের আইসি নাম্বার হলো 7408। এটা তোমরা সরাসরি কাজ করলে দেখবা, বা এগুলো আসলে কাজ করতে করতে অনেকটা মুখস্থই হয়ে যাবে। তোমরা এই থিওরিতেও দেখবা এটা সম্পর্কে আলোচনা আসবে। একটা 2 ইনপুট এন্ড গেটের আইসি যদি বলি, সেই আইসিটা হলো 7408। এই মডেলের আইসি হলো 2 ইনপুট এন্ড গেট। 2 ইনপুট ন্যান্ড গেটের জন্য হলো 7400। এরকম 74 সিরিজের কতগুলো আইসি আছে সেগুলো আমরা ইউজ করি। এটার একটা লিস্ট আমি দেখে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, ওকে, বা ইন্টারনেটে সার্চ করলেও এই নাম্বারগুলো বা এগুলো খুব ইজিলি পাওয়া যায়। তো যেটা বলছিলাম, এই যে 7408 বা 74 সিরিজের যে কোনো আইসি যদি বলি, এই আইসি গুলো সাধারণত হয় 14 পিনের আইসি। আমি একটু এখানেই যদি বলি, এই যে ধরো আমি আইসিটা এরকম একটু একটু লম্বা টাইপের হয়, 14টা পিন, 1 2 3 4 5 6, একটু বেশি গ্যাপ হয়ে গেছে, ধরো 4 5 6 7, এই পাশে 7টা পিন থাকে, এই পাশে 7টা পিন থাকে, 1 2 3 4 5 6 7। তো সাধারণত যেটা শুরু হয় দেখবা তোমাদের আইসির একদিকে একটু খাঁজ কাটা থাকে, এরকম একটা, যেখানে খাঁজ কাটা থাকে সেই অংশটাকে আমরা বাঁ দিকে ধরি। বাঁ দিকে ধরলে নিচের এই পিনটাকে বলা হয় 1 নম্বর পিন। তারপরে 1
2 3 4 5 6 7 এটা হলো 7 নাম্বার পিন। উপরে হবে এইখানে 8 নাম্বার পিন, 7 এর জাস্ট উপরেরটা 9 10 11 12 13 14 এটা হলো 14 নাম্বার পিন। এটা হলো আইসির একদম ফিক্সড সিকোয়েন্স যেটাকে বলা হয় আইসির পিন লেআউট। এখানে যেটা হয় সবসময় 7 নাম্বার পিনটাকে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করি বা তোমাদেরও আমি দেখানোর চেষ্টা করব, প্র্যাকটিক্যালি যখন কাজ করি আমাদের একদম প্রথম কাজই হলো এই 7 নাম্বার পিনটাকে সরাসরি আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব। আর এই 14 নাম্বার পিনটা হলো ভিসিসি, তার মানে একটা হাই ভোল্টেজ 5 ভোল্ট বা এরকম কোন একটা ভোল্টেজের সাথে কানেক্ট করব। আর মাঝখানে যে বাকি পিনগুলো আছে 1 থেকে 6 আর এই পাশে 8 থেকে 13 এই পিনগুলোই হলো বিভিন্ন গেটের ইনপুট আউটপুট, এই ধরনের পিন যে একটা অ্যান্ড গেটের ইনপুট আউটপুট এই পিনগুলো এখানে। ধরো আমি যদি বলি যে ইন্টারনালি আমি চিন্তা করে দেখতে পারি যে এইদিকে হয়তো একটা এরকম গেট আছে, যে এখানে একটা আমরা কি বললাম 7408 হলো অ্যান্ড গেট, তার মানে যে এরকম একটা টু ইনপুট অ্যান্ড গেট থাকবে ইনপুট এরকম, যে এই দুইটা পিন দিয়ে ইনপুটটা ঢুকবে এখানে আউটপুটটা বের হবে, আবার এই দুইটাতে ঢুকলো এটা দিয়ে বের হবে। তো এই ইন্টারনাল জিনিসটা আপাতত তোমাদের এখনই দরকার নেই, এটা যখন আমাদের সিলেবাসে আসবে তখন আমরা দেখব। এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই আইসি গুলো সবগুলোতে কি একটা পিন একদম অ্যাসাইন করাই থাকে গ্রাউন্ডের জন্য, আরেকটা পিন অ্যাসাইন করা থাকে সাপ্লাই ভোল্টেজের জন্য, একটা ডিসি ভোল্টেজ দেওয়া হয়। এই সাপ্লাই ভোল্টেজটা সম্পর্কেই উপরে যেখানে বলা হচ্ছে যে ডিসি সাপ্লাই ভোল্টেজ ভিসিসি। তো এখানে যেটা বলা হচ্ছে দ্য টিপিক্যাল ডিসি সাপ্লাই ভোল্টেজ ফর সিমস লজিক্স ইজ আইদার 5 volt, 3.3 volt, 2.5 volt or 1.8 volt depending on the category. আমরা কোন ক্যাটাগরির কাজ করছি সেটার উপর ডিপেন্ড করে এটা হবে। এই কয়টা ভোল্টের মধ্যে কোন একটা হয়, আমরা সাধারণত 3.3 থেকে 5 ভোল্ট এই রেঞ্জেই রাখি। আমাদের যেই আইসি গুলো আমরা ইউজ করি ওগুলো আসলে এত লো ভোল্টেজের অপারেট করার মতো না, আমরা একটু বেশি ভোল্টেজে 3.3 অথবা 5 ভোল্ট এরকম রাখি। এবং তোমাদের ল্যাবে যখন কাজ করবা, ল্যাবে কাজ করলে দেখবা ওই ট্রেইনার বোর্ড, তোমরা তো সার্কিট সার্কিট ল্যাব করেছো না ট্রেইনার বোর্ড দিয়ে, ব্রেড বোর্ড ট্রেইনার বোর্ড এই কোর্সগুলো জি হয়েছে না স্যার, সার্কিট ল্যাবে? হ্যাঁ, ব্রেডবোর্ড করা ওই যে হয়েছে। একটা বোর্ড থাকে যে ওইখান থেকে আমরা পাওয়ার দিতে পারি, ট্রেইনার বোর্ড জি বলা স্যার, হয়। হ্যাঁ, ট্রেইনার বোর্ডে করেছি দেখো স্যার। 5 ভোল্ট দেওয়ার একটা অপশন থাকে, এই কারণে আমরা 5 ভোল্টটা বেশি ইউজ করি, যে ওখানে 5 ভোল্টের স্যার আছে ভোল্ট আছে। জি, ঠিক আছে, সো এইটা হলো আমাদের 5 সাপ্লাই ভোল্টটা ভোল্টেজের ফিক্সড। জন্য। আমি বুঝতে পারিনি, আরেকবার বলো। স্যার 5 ভোল্ট ফিক্সড ভোল্টেজ হ্যাঁ 5 ভোল্ট ফিক্সড। ট্রেনার বোর্ড থেকে যেটা আসে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ট্রেনার বোর্ড থেকে ওই দেখবা উপরে বাঁ দিকের কর্নারে থাকে 5 ভোল্টের পোর্ট আছে। হ্যাঁ জি স্যার, আমরা ল্যাব করেছি। হ্যাঁ, ওই তো ওই জিনিসটাই আমরা এখানে বেশি ইউজ করি, এই কারণে এই 1.8 2.5 এগুলার ইউজ কম, 3.3 ও খুব বেশি আমরা ইউজ করি না, 5টাই আমরা যেহেতু সহজে পেয়ে যাই 5 ভোল্টের ইউজটা বেশি হয়। এরপরে যেটা বলছে an advantage of CMOS is that the supply voltages can be over and wider range than the bipolar logic. আচ্ছা, এই CMOS লজিক আর বাইপোলার লজিক জিনিসটা কি? CMOS লজিক বলতে বলা হয় তোমরা ওই ইলেকট্রনিক ডিভাইস বা অ্যানালগ ইলেকট্রনিক্স ওয়ান ওইখানে তো দেখেছো মসফেট মসফেট ছিল আর বিজেটি ছিল, যেই আইসি গুলো মসফেটের উপর বেস করে করা হয় সেটাকে বলা হয় সিমস লজিক, আর যেগুলো বিজেটির উপর তৈরি হয় সেটাকে বলা হয় বাইপোলার লজিক। বাইপোলার জাংশন ট্রানজিস্টর বিজেটি, সেটা থেকে যেটা আসে সেটা হলো বাইপোলার লজিক। আর যেটা মসফেট দিয়ে করা হয় ওইখানে তোমরা একটা টার্ম পড়েছো সিমস, কমপ্লিমেন্টারি মসফেট। সো এটা হলো কমপ্লিমেন্টারি মসফেট বা সিমস লজিক। তোমরা আমি তোমাদের আগেও বোধহয় বলেছিলাম যে তোমাদের একটা কোর্স আছে ভিএলএসআই ডিজাইন নামে, পরে পরে করবা একদম 11 বা 12 সেমিস্টারে গিয়ে ওটা হয়, 10 11 12 হ্যাঁ ইয়ার আর নেক্সট সেমিস্টারে করবে। এই যে ইসমাইল আছে তোমাদের সিনিয়র যারা, ওরা 12 সেমিস্টারে এটা করবে নেক্সট সেমিস্টার যেটা সামারে। সো ওই সময় গিয়ে দেখবা ভিএলএসআই ডিজাইনে গিয়ে আমাদের
এইসব যে গেটের ইন্টারনাল সার্কিট গুলো সম্পর্কে অনেক আলোচনা করা হবে এবং ওইখানে গিয়ে আমরা টোটাল সার্কিটে দেখব সিমস দিয়ে কিভাবে ডিজাইন করা হয়। সিমস সার্কিট সম্পর্কে অনেক ডিটেল আসবে, তখন এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। জাস্ট আপাতত এইটুকু মাথায় রাখো, সিমস লজিক বলতে বলা হচ্ছে যেটা মসফেট দিয়ে তৈরি যেসব গেট, আর বাইপোলার লজিক বলতে বোঝানো হচ্ছে যেটা বিজেটি দিয়ে তৈরি যেসব গেট। তো এখানে বলা হচ্ছে যে সিমস দিয়ে যদি আমরা গেটটা ডিজাইন করি সেটার অ্যাডভান্টেজ হলো এই যে ইনপুট আউটপুটের রেঞ্জ এটা অনেক ওয়াইড হতে পারে, ওয়াইডার রেঞ্জ। তার মানে কি, যেমন 3.3 ভোল্ট সিমস ক্যান অপারেট উইথ সাপ্লাই ভোল্টেজেস ফ্রম 2 ভোল্ট টু 3.6 ভোল্ট। তার মানে আমরা যদি 3.3 ভোল্ট, এই যে এখানে যে 3.3 ভোল্ট আছে, এটা নিয়ে যদি আমরা কাজ করি দেখা যাবে এটা 2 ভোল্টেও কাজ করছে, 3.3 ভোল্টেও কাজ করবে, এই বিশাল একটা রেঞ্জের মধ্যে কাজ করবে। বাইপোলারের জন্য যেটা হবে, এটা যদি আমরা 3.3 ভোল্টের সার্কিট নিয়ে কাজ করি তাহলে এটাকে হয়তো খুব ন্যারো একটা রেঞ্জে, হয়তো 3.2 থেকে 3.4 এরকম একটা রেঞ্জে কাজ করবে, এর উপরে দিলেও হবে না, নিচে দিলেও হবে না। সো সিমস সার্কিটের অ্যাডভান্টেজ হলো এটাই। and still operate properly although propagation delay time and power dissipation are significantly affected. এখানে যেটা বলছে যে রেঞ্জ বাড়ানো হলে কাজ করছে ঠিক আছে, কিন্তু পাওয়ার ডিসিপেশন আর প্রোপাগেশন ডিলে এই দুইটা অনেকটাই ইফেক্টেড হয়। যে নরমাল কেসে 3.3 দিলে যেটা হওয়ার কথা ছিল, 3. সাপোজ 2 ভোল্ট দিলে কাজ করবে, কিন্তু এটার প্রোপাগেশন ডিলে হয়তো অনেক বেড়ে যাবে, অথবা পাওয়ার ডিসিপেশন অনেক চেঞ্জ হয়ে যাবে, এই ব্যাপারগুলো ইফেক্ট ফেলে। তো এই হলো আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপার, যে একটা সার্কিটের সাধারণত সবগুলো আইসি, মানে তোমরা যখন সার্কিট ডিজাইন করবে একদম আমাদের প্র্যাকটিক্যাল কাজই হয়, ফার্স্ট স্টেপটাই হলো আমাদের এরকম তো অনেকগুলো আইসি লাগতে পারে, এটা শুধু এন্ড গেট, আমাদের তো অনেকগুলো গেট লাগে। তো যতগুলো আইসি আছে সবগুলো আইসির 7 নাম্বার পিন গুলোকে আমরা একসাথে শর্ট করে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিই, 14 নাম্বার পিনটাকে সবগুলোকে একসাথে শর্ট করে সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্ট করে দিই। সো ডিসি পাওয়ার সাপ্লাইটার কাজ হলো এটাই। এরপরে যে টার্মটা আসলো প্যারামিটার, সেটা হলো পাওয়ার ডিসিপেশন। পাওয়ার ডিসিপেশনটা কি? পাওয়ার ডিসিপেশন এটাকে সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে পিডি অফ এ লজিক গেট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য সাপ্লাই ভোল্টেজ এন্ড দ্য এভারেজ সাপ্লাই কারেন্ট। তার মানে আমরা যে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি সেটার সাথে সাপ্লাই কারেন্টের যে এভারেজ ভ্যালু সেটা গুণ করলে যেটা হবে সেটাই হলো পাওয়ার ডিসিপেশন। এটা আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। তোমাদের আমি একটা ক্লাসে বোধহয় বলেছিলাম যে ডিজিটাল ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স এর অ্যাডভান্সমেন্ট বলতেই আমরা বুঝাই যে এখানে স্পিড অনেক বাড়বে। স্পিড বাড়া মানে কি? প্রোপাগেশন ডিলে কম হতে হবে। সেকেন্ড একটা অ্যাডভান্সমেন্ট বলা হয় পাওয়ার ডিসিপেশন কম হবে, মানে কম পাওয়ারে কাজ করবে, লো পাওয়ারের কাজ। সো পাওয়ার ডিসিপেশনটা যে কোনো সার্কিটের জন্য খুব ইম্পর্টেন্ট ইস্যু। যখনই কোনো মসফেট বা ট্রানজিস্টর নিয়ে কাজ করা হয় প্রথম যে কয়েকটা জিনিস দেখা হয় তার মধ্যে একটা হলো এই পাওয়ার ডিসিপেশন কতটা। এটা যদি খুব হাই হয় তাহলে ওই ট্রানজিস্টর নিয়ে প্র্যাকটিক্যালি আর কাজ করা হয় না খুব একটা। সো এই পাওয়ার ডিসিপেশন জিনিসটা বোঝা গেল, এটা হলো ইনপুটের যে সাপ্লাই ভোল্টেজ আর এভারেজ যে কারেন্টের সাপ্লাই, সে দুটোর গুণফল হলো পাওয়ার ডিসিপেশন। নরমাল আমরা জানি পাওয়ার মানে ভোল্টেজ ইনটু কারেন্ট, ওইটাই এখানে আছে। Normally the supply current when the gate output is low is greater than when the gate output is high. এটা নরমালি বোঝা যাচ্ছে। যদি নরমালি অবশ্য তোমরা এখনই এটা অতটা ক্লিয়ার বুঝবে না। নরমালি যেটা হয়, যদি গেটের আউটপুটটা গেট আউটপুট যদি লো হয়, গেট আউটপুট লো হলে সাপ্লাই কারেন্টের ভ্যালুটা বেশি হয়, আর গেটের আউটপুট যদি হাই হয় তাহলে সাপ্লাই কারেন্টটা লো হয়। এটা আপাতত তোমরা একটু এইভাবেই মাথায় রাখো। ওই যে যেটা বললাম, যখন আমরা সিমস নিয়ে ডিটেইল আলোচনা করবো ভিএলএসআই কোর্সে, তখন এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আসলে কি হচ্ছে না হচ্ছে, ওইটা একটু পরেই বোঝানো হবে। নরমালি জেনে রাখো যে যখন গেটের আউটপুটটা লো তখন কারেন্টের ভ্যালুটা হাই, যখন গেটের আউটপুটটা হাই তখন কারেন্টের ভ্যালুটা লো। তাহলে এটা হলো আমাদের power dissipation এ গেল। CMOS gates have very low power dissipation compared to the bipolar family. আবার একটা অ্যাডভান্টেজ পাওয়া গেল যে এখানে আমরা CMOS এর একটা অ্যাডভান্টেজ পেয়েছিলাম যে এটার রেঞ্জ অনেক হাই, অনেক বড় রেঞ্জে এটার ইনপুট ভোল্টেজ দেওয়া যায়। আরেকটা অ্যাডভান্টেজ পাওয়া গেল কি, CMOS gates have very low power dissipation। তার মানে বাইপোলারে যে পরিমাণ পাওয়ার ডিসিপেট হবে CMOS সার্কিট হলে সেখানে পাওয়ার ডিসিপেশনটা অনেক লো। এটা আমাদের
মসফেট এর আরেকটা অ্যাডভান্টেজ। এই কারণেই বললাম যে ভিএলএসআই তে যখন যাবা তখন তোমরা সবকিছুই পড়বা সিমস সার্কিট নিয়ে। বাইপোলার নিয়ে এখন মানে গত 10-15 বছরে বাইপোলার সার্কিট নিয়ে আর নতুন কোনো কিছুই পড়ানো হয় না, সিলেবাস থেকে এটা চলে গেছে, কারণ সিমস এর অ্যাডভান্টেজ এত বেশি। তো বোঝা গেল তো যে ডিসি পাওয়ার সাপ্লাই আর পাওয়ার ডিসিপেশন দুটো কি জিনিস। আর আগে দেখলাম প্রোপাগেশন ডিলে টাইম। এরপরে আমাদের যেটা আসবে সেটা হলো the average supply current is determined by, আচ্ছা এটা হলো আমাদের এই যে পাওয়ার ডিসিপেশনেরই ইকুয়েশনটা দেয়া আছে, সেটা হলো পাওয়ার ডিসিপেশন মানে কি, সাপ্লাই যে ভোল্টেজ দিব তার সাথে হলো গেটের আউটপুট হাই থাকলে যে কারেন্ট আর গেটের আউটপুট লো থাকলে যে কারেন্ট, এই দুটার এভারেজ, তার মানে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে যেটা পাওয়া যাবে, এটাই হলো পাওয়ার ডিসিপেশন। একটু আগে কিন্তু বললাম যে পাওয়ার গেটের আউটপুট যদি হাই হয় তখন কারেন্টের ভ্যালুটা হবে কম, আর গেটের আউটপুটটা যদি লো হয় কারেন্টের ভ্যালুটা হবে বেশি, তার মানে আইসিসিএইচ এর ভ্যালু আইসিসিএল এর চেয়ে কম হবে। যাই হোক, এটা এসব তো আমাদের আগের আলোচনায় আসলো। তার মানে কি হচ্ছে, পাওয়ার ডিসিপেশনের সরাসরি ইকুয়েশনটা হলো পিডি ইকুয়াল টু ভিসিসি ইনটু আইসিসিএইচ প্লাস আইসিসিএল বাই 2, সাপ্লাই ভোল্টেজ ইনটু গেট হাই গেট কারেন্ট প্লাস লো গেট কারেন্ট ডিভাইডেড বাই 2। এরপরে যেটা আমাদের আসবে সেটা হলো স্পিড পাওয়ার প্রোডাক্ট। স্পিড পাওয়ার প্রোডাক্টটা কি জিনিস, দিস প্যারামিটার স্পিড পাওয়ার প্রোডাক্ট, এটাকে সংক্ষেপে এসপিপি দিয়ে প্রকাশ করা হয়, ক্যান বি ইউজড অ্যাজ এ মেজার অফ দ্য পারফরমেন্স অফ এ লজিক গেট। তার মানে এটা আসলে একটা লজিক গেটের পারফরমেন্স কেমন হবে সেটা ডিপেন্ড করবে এর উপর। কিভাবে ডিপেন্ড করবে দেখো, যদি এই প্রোডাক্টটা বেশি হয় তার মানে কি ওখানে প্রোপাগেশন ডিলে টাইম বেশি অথবা পাওয়ার ডিসিপেশন বেশি, এই দুইটাই কিন্তু বেশি হওয়া আমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। প্রোপাগেশন ডিলে টাইম বেশি হওয়া মানে স্পিড কমে যাচ্ছে, আর পাওয়ার ডিসিপেশন বেশি হওয়া মানে তো আসলে বোঝাই যাচ্ছে যে আমাদের বেশি পাওয়ার খরচ হচ্ছে। তার মানে এই এসপিপি এর ভ্যালু যত বেশি হবে পারফরমেন্সের দিক থেকে, সেই লজিক সার্কিটটাকে আমরা তত দুর্বল বলবো, যে ওই লজিক সার্কিট অত ভালো না। দুইটা সার্কিটের মধ্যেই যদি একই অপারেশন হয়, একই কাজ করছে, একটার এসপিপি এর ভ্যালু বেশি একটার কম, অবশ্যই যেটার এসপিপি কম, স্পিড পাওয়ার প্রোডাক্ট কম, সেটাকে আমরা চুজ করব আমাদের প্র্যাকটিক্যাল কাজের জন্য। The SPP of a logic is the product of propagation delay time and the power dissipation and is expressed in joules. এটাকে জুলে প্রকাশ করা হয়, পাওয়ারের ইউনিট জুল, এনার্জির ইউনিট, সরি এনার্জির ইউনিট জুল, কারণ পাওয়ারের সাথে টাইম গুণ করে জুলে চলে আসছে, which is the unit of energy. SPP equal to TP into PD. TP মানে পাওয়ার সরি PD হলো পাওয়ার ডিসিপেশন আর TP হলো প্রপাগেশন ডিলে টাইম, এই দুটো গুণ করে আমরা পাচ্ছি। তো এটা নিয়ে আমাদের একটা এক্সাম্পল আছে পরের স্লাইডে, মোস্ট প্রবাবলি এই যে দেখো আমাদের এখানে কোশ্চেনে কি বলছে, a certain gate has a propagation delay of 5 ন্যানোসেকেন্ড। তার মানে প্রপাগেশন ডিলে মানে টিপি এর ভ্যালু দেয়া আছে 5 ন্যানোসেকেন্ড, ন্যানোসেকেন্ড মানে 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড। এখানে বলা হচ্ছে ICCH equal to 1 মিলি অ্যাম্পিয়ার and ICCL equal to 2.5 মিলি অ্যাম্পিয়ার। এই যে যেটা বলা হয়েছিল যে হাই গেটের জন্য কারেন্টের ভ্যালুটা কম 1 মিলি অ্যাম্পিয়ার, লো গেট লো হলে কারেন্টের ভ্যালু বেশি 2.5 মিলি অ্যাম্পিয়ার উইথ এ ডিসি সাপ্লাই ভোল্টেজ অফ 5 ভোল্ট। তার মানে ভিসিসি এর ভ্যালু দেওয়া আছে, ডিটারমিন দ্য পাওয়ার প্রোডাক্ট, পাওয়ার স্পিড প্রোডাক্ট, এসপিপি বের করতে হবে। তো স্পিড পাওয়ার প্রোডাক্ট একই কথা, তো এটা এসপিপিটা বের করব। তাহলে প্রথম কাজ কি, এখান থেকে পিডি বের করা। পিডি এর ইকুয়েশন কি ছিল, ভিসিসি ইনটু আইসিসিএইচ প্লাস আইসিসিএল ডিভাইডেড বাই 2। এই যে এই ইকুয়েশনটা আমরা দেখে আসলাম, এখানে দেখো ভিসিসি এর ভ্যালু দেওয়া আছে 5 ভোল্ট, আইসিসিএইচ এর ভ্যালু দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার, আর আইসিসিএল এর ভ্যালু দেওয়া আছে 2.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই ভ্যালু গুলো বসাবো, মিলি অ্যাম্পিয়ার বা এগুলো যা যেটা আছে, মানে ওইটাকে ধরো 10 টু দি পাওয়ার -3 তে নিয়ে আসবো, বা 10 টু দি পাওয়ার -9 যেটা ছিল ওইটাকে ওইভাবে নিয়ে আসবো। আলটিমেটলি ক্যালকুলেট করলে পিডি এর ভ্যালুটা আসলো 8.75 মিলিওয়াট। এখন এসপিপি মানে কি,
টিপির ভ্যালু তো দেয়া আছে 5 ন্যানো সেকেন্ড, তার সাথে এই পিডি ভ্যালুটা গুণ করে দিলে এসপিপি চলে আসলো, স্পিড পাওয়ার প্রোডাক্ট 43.75 পিকো জুল। এটা কিন্তু পিকো জুল, 10⁻⁻15 এসেছিল, হয়তো ক্যালকুলেট করলে বোঝা যাবে। আমি নিজে একবার ক্যালকুলেট করে দেখি এখানে আছে কি কি। ক্যালকুলেশনটা আমি একবার করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 5 ন্যানো সেকেন্ড, 5 ইন্টু 10⁻⁻9 সেকেন্ড ইন্টু 8.75 ইন্টু 10⁻⁻3 milliwatt nanosecond। ও সরি, পিকো মানে 10⁻15 না, 10⁻⁻12। ন্যানোর পরেই তো পিকো, ফেম তো হলো 10⁻⁻15, তাহলে এটা হলো পিকো মানে 10⁻⁻12 এসেছে। 43.75 ইন্টু 10⁻⁻12 জুল বা 43.75 পিকো জুল। বুঝা গেছে এটা? স্যার আচ্ছা দেখো, এটার সাথে রিলেটেড একটা প্রবলেম আছে। ইফ the propagation delay of a gate is 15 nanosecond and its SPP is 150 picojoule, what is the average power dissipation? Just opposite কাজ, এই যে এই সেম ইকুয়েশনের ভিতর টিপির ভ্যালু দেওয়া আছে, টিপির ভ্যালু এই ভ্যালুটা দেওয়া আছে, এসপিপির ভ্যালু তার মানে এটা দেওয়া আছে, পাওয়ার ডিসিপেশনটা বের করতে হবে। করা যাবে? জি স্যার। আচ্ছা, আমাদের মনে হয় এই চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে চলে আসছি। লাস্ট স্লাইডটা আছে, এটা একটু আলোচনা করি, তারপরে তোমাদের যেটা করব এই এক্সাম্পলটাই আজকেই তোমরা আজকে ক্লাসে একটা 50-এর ভিতরেই করে জাস্ট এক লাইনের একটা ম্যাথ করে সাবমিট করবে অ্যাসাইনমেন্ট হিসেবে। আগে আমরা নেক্সট ইয়েটা দেখে আসি, লাস্ট স্লাইডটা দেখো। আমাদের এখন যেটা ফ্যান আউট এন্ড লোডিং। ফ্যান আউট এন্ড লোডিং বলতে কি বোঝানো হয় দেখো, fan out holo the fan out of a logic gate is the maximum number of inputs of the same series in an IC family that can be connected to a gate's output and still maintain the output voltage level within specified limits। তার মানে হচ্ছে দেখো যে ফ্যান আউট বলতে বোঝানো হয়, আমরা ওই যে একটু আগে বললাম যে একটা সার্কিট বলতে একটা আইসির কথাই যদি বলি, একটু আগে যে আইসিটার মতন আমি একটু ড্র করলাম যে একটা আইসি থাকবে, আইসিতে আমরা 14 নাম্বার পিনে কি সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি। এই সাপ্লাই ভোল্টেজ দেওয়ার কারণে এই আইসিতে যে কয়টা গেট হাইয়েস্ট কানেক্ট করা যাবে, যে কানেক্ট করলে ওই গেটটা নর্মাল আউটপুট দিতে পারবে, এটাই কিন্তু কথা। যে আমি চাইলে এখানে ধরো আমি যদি টু ইনপুটের 4টা গেট কানেক্ট করছি, আমি ইচ্ছা করলেই কিন্তু 100 গেট কানেক্ট করতে পারবো না, ইচ্ছা করলেই 500 গেট কানেক্ট করতে পারবো না। আমার একটা গেটের লিমিট আছে, কারণ আমি এখানে যে ভোল্টেজটা দিচ্ছি বা যে পাওয়ারটা দিচ্ছি সেই পাওয়ারেরও তো একটা লিমিট আছে। এই লিমিটটাকে বলা হয় ফ্যান আউট, যে আমি এই পরিমাণ সাপ্লাই দিয়ে কি পরিমাণ কয়টা গেট হাইয়েস্ট কানেক্ট করতে পারবো। Since very high impedances are associated with CMOS circuits, the fan out is very high, but depends on the frequency because of the capacitive effects। তার মানে এখানে হলো CMOS সার্কিটের ইম্পিডেন্স অনেক বেশি হয়, মানে এটার ইন্টারনাল যে রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স এগুলোর পরিমাণটা বেশি হওয়ার কারণে ফ্যান আউটের ভ্যালুটাও বেশি। রেজিস্ট্যান্স বেশি হলে যেটা হয় যে কারেন্ট, এখানে একটু তোমাদের সংক্ষেপে বলি যে আমি যদি কারেন্টের ব্যাপারটা বলি, যে একটা মসফেটের কথা, একটা মসফেটের সিম্বল তো তোমরা মনে আছে বোধহয়, এরকম দেখেছো, যদি এটা এই কোর্সের সাথে খুব বেশি একটা কানেক্টেড না, এটা হলো একটা মসফেটের সিম্বল। তো মসফেটটা যখন অফ থাকবে, অফ থাকলে কি হবে, এই মসফেটের মধ্যে দিয়ে কোনো কারেন্টের ফ্লো হবে না। তখন কি এই পাশে যদি আমি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেই, এই মসফেটটা যদি অফ থাকে এইদিকে কোনো কারেন্ট আসবে না, তাহলে কি উপর থেকে সাপ্লাই ভোল্টেজ যদি দেই আমরা এখানে, সব কারেন্টটাকে এদিকে এসে এই বরাবর চলে আসবে, যেহেতু এই পাশে ওপেন সার্কিট, কারেন্ট সব যাবে রেজিস্ট্যান্স দিয়ে। এই যে ওপেন সার্কিট হচ্ছে, ওপেন সার্কিট মানে কি, ভিতরে তো আসলে প্র্যাকটিক্যালি আর ডিসকানেক্টেড হচ্ছে না, এটা যেটা হচ্ছে
এটার ইম্পিডেন্সটা অনেক হাই হয়ে যাচ্ছে। এই ইম্পিডেন্স অনেক হাই হওয়ার কারণেই কারেন্ট আর এই দিক দিয়ে যাচ্ছে না, এটা নর্মাল যে রেজিস্ট্যান্স যদি থাকে অন্য কোনো দিকে সেই দিক দিয়ে ফ্লো করবে। এটাই বলা হচ্ছে এখানে যে সিমোস সার্কিটের এই ইম্পিডেন্সটা অনেক হাই হয়, যখন অফ হয় একদমই প্রায় অফ হয়ে থাকে, মানে এর মধ্যে দিয়ে প্রায় কারেন্টের ফ্লো হয়ই না হাই ইম্পিডেন্সের কারণে। The fan out is very high but depends on the frequency because the capacitive effect. এটাও দেখবা তোমরা যখন মসফেট এর স্ট্রাকচার দেখেছো, এর মধ্যে অনেক রকম ক্যাপাসিটিভ ইফেক্ট থাকে, গেট ক্যাপাসিটেন্স আছে, সোর্স ড্রেনের মধ্যে ক্যাপাসিটেন্স আছে। এই ক্যাপাসিটেন্সের ইফেক্ট গুলোর কারণে, ক্যাপাসিটিভ ইফেক্টের কারণে এই ফ্রিকোয়েন্সিটা এই ফ্রিকোয়েন্সির উপর বেস করে হবে। কারণ হাই ফ্রিকোয়েন্সিতে কি হয়, হাই ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটি লোডগুলা ক্যাপাসিটেন্স হিসেবে কাজ করে। লো ফ্রিকোয়েন্সিতে কি হয়ে যায়, লো ফ্রিকোয়েন্সিতে তো তোমরা পড়ে আসছো না যে এক্সসি এর একটা যে ইকুয়েশন ছিল সার্কিট 2 তে দেখেছো 1/2πfc 1/2πfc, ওখানে দেখেছো না যে এফ এর ভ্যালু যদি 0 হয় তাহলে তো এক্স এর ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। এফ এর ভ্যালু যদি 0 হয় তার মানে লো ফ্রিকোয়েন্সি বা জিরোর কাছাকাছি, খুব কম ফ্রিকোয়েন্সি হলে কি এক্স এর ভ্যালুটা অনেক হাই হয়ে যাবে। সো এখানে আমাদের একটা চেঞ্জ আসছে, আর এফসি এর ভ্যালু যদি হাই হয় অনেক, তাহলে এইটা অনেক একটা লিমিটেড ভ্যালু থাকবে, খুব বেশি হাই হবে না। তো এইটাই আমাদের এখানে বলেছে যে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে। ফ্যান আউট ইজ স্পেসিফাইড ইন টার্মস অফ ইউনিট লোডস, এটাকে বলা হয় ইউনিট লোডের উপর ডিপেন্ড করা হয়। এই যে নিচে আমরা দেখবো যে ইউনিট লোডের উপর কিভাবে 74LS00 74LS00 মানে আসলে 7400 আমরা সংক্ষেপে বলি। এটা হলো ন্যান্ড গেটের সার্কিট। এখানে যেটা বলছে লো ইনপুট অফ এ গেট ইজ 0.4 মিলি অ্যাম্পিয়ার। একটা গেটের লো ইনপুটটা হলো 0.4 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, আর লো আউটপুটে কারেন্ট ফ্লো করে 8 মিলি অ্যাম্পিয়ার। 8 মিলি অ্যাম্পিয়ার আর 0.4 মিলি অ্যাম্পিয়ার, এই দুটা ইনপুট আর আউটপুটের কারেন্টের ফ্লো এর ভ্যালু। তাহলে কয়টা গেট এখানে হাইয়েস্ট থাকতে পারবে, এটাকে বলা হচ্ছে ইউনিট লোড। তাহলে কয়টা থাকতে পারবে, আউটপুটের যে কারেন্ট ডিভাইডেড বাই ইনপুটের যে কারেন্ট, এটাতে কি আসলো 8/0.4 যদি আমরা দেই, এই দুটো ভ্যালুই ধরি তাহলে 20। তার মানে এই 7400 আইসিতে আমরা যদিও তোমরা দেখবা প্র্যাকটিক্যালি যখন এই আইসিটা দেখবা এর মধ্যে 4টা গেট আছে, বাট এখানে হাইয়েস্ট 20টা পর্যন্ত গেট অ্যাকোমোডেট করা পসিবল। 20টা পর্যন্ত সে সাপ্লাই ভোল্টেজ দিয়ে পোষাতে পারবে। 20 এর উপরে হয়ে গেলে তখন এটার পারফরমেন্স একদম ডিকেট করবে। তো বোঝা গেছে এটা। আমাদের মিটিং এর টাইম অলমোস্ট শেষ, দেখাচ্ছে আর 1 মিনিট আছে। জি স্যার। আমাদের মিটিং আর আমি নতুন তৈরি করছি না, তোমরা যেটা করবা আমি যে এই জিনিসটা তোমাদের অ্যাসাইনমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা 1:50 মধ্যে এই ক্লাস টাইমের মধ্যে এক লাইনের একটা ম্যাথ করে সাবমিট করে দাও, ঠিক আছে? আমি মিটিং তাহলে ক্লোজ করে দিচ্ছি। স্যার স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কুইকলি বলো, যে কোনো টাইমে কেটে যাবে। স্যার স্যার ওই যে মোবাইলে করব কিভাবে স্যার অ্যাসাইনমেন্ট? এটা তো কাগজে করবা, কাগজে করে লিখে ওটা ছবি দিয়ে দিবা, নরমাল অ্যাসাইনমেন্ট। আচ্ছা ঠিক ম্যাথ আছে, ম্যাথ ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে।